আমি এখন থেকে জাস্ট 1 ঘন্টা আগে নেত্রীর সাথে কথা হয়েছিল, বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। উনি বলেছে আমাদের আসলে আমার নিজের ব্যক্তিগত কোনো কথা ছিল না, টুকটাক দিয়ে একটা প্রশ্ন ছিল করেছিলাম। এরপর উনি যেটা বলল সেটা হচ্ছে যে উনি চাচ্ছে যে এখন নেতাকর্মীদের মধ্যে ঐক্যের দরকার। কোনো বিভেদ, কোনো গ্রুপিং, ওকে পছন্দ না, একে রাখা যাবে না, ওকে ধরা যাবে না, এই সময়টা এখন নেই। তো উনি আমাকে যেটা সরাসরি বললো যে আমরা যারা আছি, যারা কথা বলি বা যারা লোকজনের সাথে কথা বলি, ভিডিও কন্টেন্ট বানাই বা টক শোতে কথা বলে, এদের সকলের প্রতি ওনার একটাই নির্দেশনা, সেটা হচ্ছে যে এই মুহূর্তে ঐক্যের দরকার। বাংলাদেশ আওয়ামী লীগকে যদি টিকিয়ে রাখতে হয়, বাংলাদেশকে যদি বাঁচাতে হয়, তাহলে আমাদের ভেতরে টোটাল ঐক্যের প্রয়োজন। ঐক্য ছাড়া অন্য কোনো কিছুই চিন্তা করতে মানা করেছে। এবং উনি সরাসরি আরো যেটা বলেছে সেটা হচ্ছে যে যদি তোমরা আমাকে, সরাসরি আমাকে যেটা বলেছে আমি সেটা বলছি, তিনি আমাকে বলছেন যদি তোমরা আমাকে নেত্রী মনে করো বা আমার প্রতি যদি তোমাদের কোনো শ্রদ্ধা বোধ থেকে থাকে, তাহলে তোমাদের প্রতি আমার নির্দেশনা এটা যে কোনো দিকে এখন তাকানোর তোমাদের সময় নেই। কোথায় কে কোন কমিটি দিচ্ছে, কোথায় কে কোন কি করছে না করছে, এগুলো নিয়ে কোনো চিন্তার দরকার নাই। আমার সিদ্ধান্তই চূড়ান্ত। আমি সিদ্ধান্ত নিব, আমি সিদ্ধান্ত দিব কে থাকবে কে থাকবে না, কে বসবে কে বসবে না, কে কি করবে। সুতরাং এখন যা হচ্ছে বা যা হতে চলেছে সেগুলোর দিকে নজর না দিয়ে ঐক্যের চেষ্টা করো। সোজা কথা ওনার ওনার সোজা কথা ছিল আমার প্রতি এটা যে ঐক্যের চেষ্টা করো, যে ঐক্য দরকার। এবং সেই ঐক্যটা কিভাবে করতে হবে না করতে হবে সেইটা না, আমি জানি। এবং তিনি এতটুকু বলছে, আমি জানি আমার তৃণমূলের কর্মী, আমার তৃণমূলের সন্তান যারা আছে, তারা কিভাবে কাজ করছে, কে কিভাবে কাজ করছে, কে কোথায় যাচ্ছে, কে কিভাবে সারভাইভ করছে, সবই আমি জানি। আমি এতটুকুই জানি আমার কোন কোন নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর হয়েছে, মামলা আছে, মোকদ্দমা আছে, যা হয়েছে সবই আমি জানি। আমার কাছে পুরোপুরি রিপোর্টগুলোই আছে। সুতরাং এখন যাই করবে করুক, এখন ওরা যেভাবে যেখানে যেভাবে যত গ্রুপিং আছে গ্রুপিং করার চেষ্টা করতেছে, এগুলো আমি জানি। কে কোথায় কোন গ্রুপিং করছে সেটাও আমি জানি। কোন নেতা কোন গ্রুপকে কি বলছে সেটারও ম্যাক্সিমাম আমি জানি। এগুলো লিপিবদ্ধ করা আছে আমার কাছে। এবং সেগুলো থেকেই আমি বলছি যে যে যেভাবে চলছে একটু চুপ থেকে চলতে দাও। ওর বিরুদ্ধে অমুক চোর, অমুক ডাকাত, অমুক এই করেছে, অমুক খবর নেয় না, এই সবগুলো না বলে এই মুহূর্তে সরাসরি ঐক্যের দরকার। কারণ এই ঐক্যটা যখন ঠিক হবে আমাদের মাঝে, তখনই বাংলাদেশ আওয়ামী লীগ আবার সগৌরবে ফিরে আসবে। আবার আমরা দেশের উন্নয়ন করতে পারবো। দেশবাসীকে সাথে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে পারবো এবং আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো দেশকে। আর যদি আমাদের মধ্যে যদি বিভেদ থাকে, তাহলে সেটা সম্ভব না। সুন্দর একটা কথা বলেছেন উনি, সেটা হচ্ছে উনি বলছে ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল ছিল, যে আমাদেরকে ডিভাইড করা হয় এবং ডিভাইড করার পরে আমরা রুল করতে পারি। সেটা উনি পরিষ্কার বলেছেন। সেই হিসাবটাই আওয়ামী লীগের ভেতরে চলছে। উনি এটাও আমাকে পরিষ্কার একটা কথা বলেছেন যে দেখো, আমি জানি যে 5ই আগস্টের পরে কোন কোন নেতা বা কোন কোন নেতা হওয়ার লোকজন নিজেদের ব্যবসা বাণিজ্য সব কিছুই আজ পর্যন্ত পরিপূর্ণভাবে চালিয়েছেন। কোন কোন নেতারা বারবার বিদেশ সফর করেছেন, এসেছেন, গিয়েছেন, খেয়েছেন বাংলাদেশে বসে, এগুলো আমি সব জানি। তাদের কাদের কাদের কোনো সমস্যা হয়নি, কারা কারা এনসিপি বিএনপির সাথে সমঝোতা করে বা তাদের সাথে লাইন করে ব্যবসা বাণিজ্য সব কিছু টিকিয়ে রেখেছেন এবং বিভিন্ন মিছিল মিটিংয়ের খবরগুলো তাদের হাতে তুলে দিয়েছেন, এটাও আমরা জানি। এবং উনি এও বলেছেন এখন না শুধু, এখন না, উনি বলেছেন এখন না শুধু, অতীত কারা কারা আমার দলের কোন কোন নেতা কার কার সাথে আপনার সহযোগিতা করেছেন, কোন কোন নেতা
কোন কোন দলের লোকদের সাথে গোপন মিটিং করেছেন সবই জানি, এবং এই মুহূর্তে কোন কোন নেতারা এগুলো করছেন সেগুলো আমি সবই জানি। আমার কাছে সমস্ত রিপোর্টই আছে, সব কিছুই আছে। সুতরাং এগুলো নিয়ে অন্তত তোমাদের কোনো টেনশনের বিষয় না, তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও। আমার তৃণমূল কর্মীদের কাছেও পৌঁছে দাও যে যে যার যার মতো কাজ চালিয়ে যেতে। এই কাজ চালানোর মধ্যে মানে এই ঐক্য আমাদের মধ্যে, এখন ঐক্য ধরে রাখতে হবে, কোনো বিভেদের দরকার নেই। কে কি করছে না করছে সবই ওনার নখদর্পণ। সুতরাং ওনার এই নির্দেশ যে বিভেদ নয়, ঐক্য চাই। আর ওই আমাদের এই ঐক্যই আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে পারে। এবং উনি আমাকে বলেছেন বেশি দেরি হবে না, সবাই একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরে থাকলেই আপনার সব কাজ সমাধান হবে। এবং জাস্ট বলেছেন চোখ কান খোলা রাখেন, চোখ কান খোলা রাখেন। আমাদের মধ্যে এখন দেখেন অনেকে, এই আমি এটা জিজ্ঞেস করেছিলাম নেত্রীকে, যে নেত্রী আমাদের মধ্যে অনেকেই এখন ফেসবুকে বিভিন্ন লিখছেন, ধরেন 10 জনের নাম দিচ্ছেন, অমুক 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 10 জনের নাম দিচ্ছেন যে কারা কারা কাকে আপনি সেক্রেটারি দেখতে চান, কাকে আপনি সভাপতি দেখতে চান, এইসব। তখন উনি বলছে যে এগুলো সবগুলোই সেই কুচুকরি মহল যারা আওয়ামী লীগকে বিপদে ফেলেছে। এরাই সেই কুচুকরি মহল যাদের থাইল্যান্ডে কটেজ আছে, যাদের ইউরোপ আমেরিকাতে বাড়ি গাড়ি আছে, কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, কমিটি বাণিজ্য করেছে, এগুলো সেই সমস্ত লোক। তাদের কাছ থেকে সাবধানে থাকুন। এবং উনি সরাসরি বলেছে আমাকে, কেন উনি আমাকে বললো যে এরকম আমাদের মতো যাদের সাথে ওনার কথা হয় তাদের সকলকেই বলেছে যে চোখ কান খোলা রাখেন, লিস্ট করে রাখেন আপনারা, কিন্তু ঐক্যের দরকার। এই মুহূর্তে কোথাও যায় ফাইটিংয়ে যাওয়ার দরকার নেই। ফাইটিং মানে হচ্ছে আমরা ফেসবুকে অমুকের বিরুদ্ধে তমুক, তমুকের বিরুদ্ধে তমুক, এইভাবে না লেগে বলছে যে যেটা সেটা আস্তে আপনি এড়িয়ে যান এবং লিস্ট করে রাখেন। নেত্রীর সোজা কথা, উনি বলেছেন যে 5ই আগস্টের পর থেকে যেমন সমস্ত আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন হয়েছে, মামলা হয়েছে, তার যেমন লিস্ট আছে, এই মুহূর্তে কে কে আবার দলের ভেতরেই উপদল উপগ্রুপ তৈরি করছে, তাদের লিস্টটা সুন্দরভাবে করে রাখতে এগুলোর ব্যবস্থা উনি করবেন। এবং উনি এটাও বলেছেন যে আমি এখনো কোনো সিদ্ধান্ত দেইনি, কাউকে বলিনি যে আমি ওই কমিটি চেঞ্জ হবে, ওই কমিটির সভাপতি যাবে, ওই কমিটির সেক্রেটারি থাকবে, এগুলো উনি বলেননি। দ্যাটথিন ভাষায় বলেছেন যে উনি বলেননি। উনি সোজা বলেছেন যে যদি আমার প্রতি বিশ্বাস, তোমাদের বিশ্বাস থাকে, শ্রদ্ধা থাকে, ভক্তি থাকে, তাহলে এটা মনে রাখো যে সব খবরই আমার কাছে আছে, সব কিছুই আমার কাছে আছে। আমি সিদ্ধান্ত নিব কে থাকবে কে থাকবে না, কার কি হবে সেটা আমি সিদ্ধান্ত নিব, আমার সিদ্ধান্তই চূড়ান্ত হবে। এবং উনি বলেছেন যে আওয়ামী লীগ কোনো এমন কোনো দল না যে বেনিয়াদের হাতে দলকে তুলে দিব। উনি এটাও বলেছেন দলকে তুলে দিবে এরকম না, আওয়ামী লীগ যা সিদ্ধান্ত নিবে সিদ্ধান্তের মতো নিবে। যদি আমার উপর, যদি উনি বারবার বলছে আমার উপর যদি বিশ্বাস থাকে তাহলে তোমরা তোমাদের কাজ চালাইয়া যাও, ঐক্য করো, বিভেদ নয়, লিস্ট রাখো কে কি করছে, সেটাই পরবর্তী সব কিছুর সূচক নির্ধারণ করবে। এই কথাটাই ওনার ছিল, এই কথাটাই আমি আপনাদের সামনে তুলে ধরেছি। সেনাবাহিনীতে কি আবার অস্থিরতা দেখা দিচ্ছে? ক্ষোভ দানা বেঁধে উঠছে। খবর পেলাম ক্যান্টনমেন্টে নাকি বিভিন্ন লিফলেট বিলি হচ্ছে। এই অস্থিরতার প্রেক্ষিতে বিদেশে বসে ডক্টর ইউনূস আবার নতুন করে কি ষড়যন্ত্র করছে? আজকে এই দুটি বিষয় নিয়েই আলোচনা করব, শেষ পর্যন্ত সাথে থাকবেন। আপনারা জানেন যে সেনাবাহিনীতে অস্থিরতা, ক্ষোভ এগুলো অনেকদিন ধরেই একটু একটু করে দানা বাঁধছে, এবং এর মূল কারণ হলো যে সেনাবাহিনীতে প্রায় 24 জন মেধাবী সামরিক অফিসার যারা কারেন্টলি সার্ভিং এবং কয়েকজন অবসরপ্রাপ্ত, তাদের বিরুদ্ধে অন্যায়ভাবে আইসিটিতে মামলা করা হয়েছে। যে মামলার না আছে ভিত্তি, না তা আইসিটিতে বিচার হবার মতো কিছু। এই নিয়ে যখন সেনাবাহিনীতে ক্ষোভ, এবং ঠিক তখনই আমরা সম্প্রতি খেয়াল করেছি গত সোমবার এবং বুধবার রাতে দুজন সাবেক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী এবং লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করা হয়েছে।
তো এই গ্রেপ্তারে আমি আগেও বলেছি, যেহেতু তাদের অনেক ফলোয়ার রয়েছে এবং তাদের জাতীয় এবং ইন্টারন্যাশনাল অনেক কানেকশন আছে, তো ন্যাচারালি তাদের এই গ্রেপ্তারটা আহ, একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে। এবং খবর পেলাম যে ক্যান্টনমেন্টে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে মেধাবী অফিসারদের হয়রানি বন্ধ করার দাবিতে লিফলেট বিলি করা হচ্ছে। কে বা কারা এই লিফলেটগুলো বিলি করেছে সেটি এখনো না জানা গেলেও বোঝাই যাচ্ছে সেনাবাহিনীর সেই ক্ষুব্ধ অংশটাই এই কাজটি করেছে, যারা এই আর্মি অফিসারদের এভাবে হ্যারাস করা অন্যায়ভাবে এবং টার্গেটেড বেছে বেছে মেধাবী কর্মকর্তাদেরই হ্যারাস করা হচ্ছে, এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেগুলো সবই মিথ্যে, বানোয়াট এবং স্রেফ হয়রানি করার জন্য। ক্যান্টনমেন্টে যখন অস্থিরতা, যখন লিফলেট বিলি হচ্ছে, তখন আমরা জানি যে সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস তিনি তার গার্লফ্রেন্ড লামিয়া মোর্শেদকে নিয়ে জাপান গিয়েছে। এবং জাপান তিনি যে কারণেই যাক, জাপানের একটা অন্যতম কারণ ছিল তিনি শিনজো আবে, জাপানের সাবেক প্রধানমন্ত্রী, তার স্ত্রী আকিয়ে আবের সাথে দেখা করেন। শিনজো আবের কথা আপনাদের মনে আছে, তিনি 2022 সালে 8ই জুলাই নির্বাচনী প্রচারণাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান, এবং যে তাকে গুলি করে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে বলেছে যে শিনজো আবের একটি ধর্মীয় গোষ্ঠীর সাথে সম্পৃক্ততা ছিল, এই জন্য গুলি করেছে। শিনজো আবে 2 দফায় জাপানের প্রধানমন্ত্রী ছিলেন, 2006 সেপ্টেম্বর থেকে 2007 সেপ্টেম্বর এবং 2012 থেকে 2020 সাল পর্যন্ত, এবং তিনি লংগেস্ট সার্ভিং জাপানিজ প্রাইম মিনিস্টার। এবং তার অ্যাবেনোমিক্স, তার অর্থনীতিতে যে ভূমিকা, তিনি জাপানের অর্থনীতিতে যে অবদান রেখেছিলেন সেজন্য তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়, এবং তার স্ত্রীকে মানুষ ফার্স্ট লেডি হিসেবেই জানে। এই আকিয়ে আবের সাথে দেখা করে ডক্টর ইনুস তার সেই রাষ্ট্রপতি হবার খায়েশ ব্যক্ত করেছেন। তিনি অনুরোধ করেছেন যে আকিয়ে আবে যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফোন করে অনুরোধ করেন যে ডক্টর ইনুসকে যেন রাষ্ট্রপতি বানানো হয়। আকিয়ে আবে তারেক রহমানকে ফোন করেছিলেন এবং তারেক রহমান স্বভাবতই আকিয়ে আবের সাথে কথা বলেছেন, কিন্তু আকিয়ে আবেকে এক্স্যাক্টলি কি বলেছেন সেটি জানা যায়নি। বিএনপির সূত্রে যতটুকু জেনেছি যে ডক্টর ইনুসকে রাষ্ট্রপতি বানানোর মতো ভুল কিংবা এ ধরনের কোনো ঝুঁকি নেবার ইচ্ছে বিএনপির নেই। বিএনপি খুব ক্লিয়ারলি বলেছে যে এই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আওয়ামী লীগ যে ভুলগুলো অতীতে করেছে তা থেকে শিক্ষা নিয়ে বিএনপি ওই পথে আর হাঁটবে না। বিএনপি খুব ভালো করেই জানে যে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানালে তাদের সরকারের অস্তিত্ব নিয়েও মাঝে মধ্যে টান পড়তে পারে, এবং এ কারণে বিএনপি বর্তমান যিনি রাষ্ট্রপতি রয়েছেন, যদিও তিনি আওয়ামী লীগ আমলের নির্বাচিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তাকেই তারা কিছুদিন কন্টিনিউ করবে, হয়তো 1 বছর চুপ্পুকে রেখে তারপর তারা তাদের নিজেদের পছন্দের কাউকে রাষ্ট্রপতি বানাবেন। দ্যাট ইজ দ্য কারেন্ট প্ল্যান। এবং যেহেতু বিএনপির 3-4 জন রাষ্ট্রপতি পদপ্রার্থী রয়েছেন, যেহেতু বিএনপি এই মুহূর্তে তাদের মধ্য থেকে কাউকে রাষ্ট্রপতি বানিয়ে বাকিদের কষ্ট দিতে চান না। তো এই অবস্থায় ডক্টর ইউনূস যে শুধু আকিয়ে আবেকে দিয়ে তারেক রহমানকে ফোন করেছেন তা না, আরো 2 জন প্রভাবশালী বিশ্বের 2 জন ফোন করেছিল তারেক রহমানকে, এবং ইউনূস চেষ্টা করে যাচ্ছে, ইউনূস এতটাই নির্লজ্জ, সে চেষ্টা করে যাচ্ছে যে যে করেই হোক তার রাষ্ট্রপতি হতে হবে। এদিকে ডক্টর ইউনূসের জাপান সফরের সময় তার অপর সঙ্গী লামিয়া মোর্শেদ, যিনি এসডিজির মুখ্য সমন্বয়ক ছিলেন, ইউনূস যাবার আগে এই লামিয়া মোর্শেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর নিয়াজ আহমেদ এবং আরেকজন সাবেক সচিব সেলিম উদ্দিন, 3 জনকে রাষ্ট্রদূত বানানোর প্রক্রিয়া শুরু করে গিয়েছিলেন। কিন্তু বর্তমানে তারেক রহমানের সরকার এই 3 জনের রাষ্ট্রদূত হবার প্রক্রিয়াটাকে
বাতিল করে দেন। এছাড়াও আরো 5টি দেশ থেকে রাষ্ট্রদূতদের বাংলাদেশে ফিরিয়ে আনা হচ্ছে, অর্থাৎ ইউনূসের কুফা লেগেই গেছে। যখন এই রাষ্ট্রদূতদের ফিরিয়ে আনা হচ্ছে কিংবা লামিয়া, নিয়াজ আহমেদের, সেলিম উদ্দিনের মতো লোকেরা নতুন করে রাষ্ট্রদূত হতে পারছেন না, তখন আরো একটি দুঃসংবাদ বাংলাদেশে রয়েছে যে বাংলাদেশে এখন শিশুদের টিকা দেওয়ার যে প্রোগ্রামটা ছিল, যে ইপিআই প্রোগ্রাম, যেটা পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য সাকসেসফুল প্রোগ্রামস, এই ইপিআই ইমিউনাইজেশন রিলেটেড, বাংলাদেশে সেই টিকাদান কর্মসূচি ঝুঁকির মুখে পড়েছে এবং এই মার্চ মাসে 21 জন শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে। এবং এই টিকাদানের টিকা সাপ্লাই যেমন একদিকে সমস্যা, সময় মতো টিকা সরবরাহ করা যাচ্ছে না, আর একদিকে হলো এই টিকার বিরুদ্ধে এক শ্রেণীর ধর্মীয় মোল্লারা সোচ্চার হয়েছে। সুতরাং এটি বর্তমানে জনস্বাস্থ্যের প্রতি হুমকি হিসেবে দেখা দিয়েছে। এর পাশাপাশি নানান রকমের খবর আমরা পাচ্ছি, তার মধ্যে একটা উল্লেখযোগ্য হলো যে সাবেক ছাত্র সমন্বয়ক, যেসব তরুণী ছাত্রী সমন্বয়ক ছিল, তাদের একের পর এক সেক্স স্ক্যান্ডাল ছড়িয়ে পড়ছে, তাদের ভিডিও একের পর এক ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে। এর বাইরেও বাংলাদেশে এখন নানা রকমের অস্থিরতা চলছে। আমি প্রতিদিনই বলার চেষ্টা করছি যে তারেক রহমানের বাংলাদেশ ঠিকমতো চলছে না।